নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখিকা লীলা মজুমদারের একটি ছোট্ট হাস্যকর গল্প, ভুতুড়ে গল্প। গল্পটা শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও প্রিয়জনদের সাথে অবশ্য করেই শেয়ার করো। তাহলে শুরু করছি আজকের গল্প, লেখিকা লীলা মজুমদারের ভুতুড়ে গল্প। বাড়িটাতে পা দিয়েই আমার মেজ পিসেমশাই টের পেলেন কাজটা ভালো করেননি। বাড়িটার বাইরে থেকেই কেমন গা ছমছম করে। কবেকার পুরনো বাড়ি, দরজা জানলা ঝুলে পড়েছে, শ্যাওলা জমে গেছে, ফোকরে ফাটলে বড় বড় অসত্য গাছ গজিয়েছে। ফটক থেকে সামনে সিঁড়ি পর্যন্ত রাস্তাটা আগাছায় ভর্তি, আর তার দুই পাশে শিরীষ গাছগুলো ঝোপড়া হয়ে মাথার উপর আকাশটাকে অন্ধকার করে রেখেছে। সন্ধেও হয়ে এসেছে, চারিদিকে সারা শব্দ নেই, কেমন একটা সোদা সোদা গন্ধ নাকে আসছে। মেজ পিসেমশাই হাতের লণ্ঠনটা চেলে ফেললেন। বারবার দোতলার ভাঙা জানলার উপর চোখ পড়তে লাগলো। বারবার মনে হতে লাগলো এক্ষুনি জানলার সামনে থেকে কে বুঝি সরে গেল। মেজ পিসেমশাইয়ের তো অবস্থা কাহিল, অথচ উনি ভূত বিশ্বাস করেন না, গোরস্থানকে ভয় করেন না, ডেড বডি কেয়ার করেন না। সেই জন্য তাল ঠুকে ঢুকে পড়লেন বাড়ির ভিতরে। গঙ্গার উপরে বাড়ি, ঢুকেই একটা বড় খালি হল ঘর, আবছায়াতে হাঁ করে রয়েছে। লণ্ঠনের আলোতে দেয়ালে পিসেমশাই প্রকাণ্ড ছায়াটা নড়ে বেড়াচ্ছে। পিসেমশাই তাড়াতাড়ি হল পেরিয়ে গঙ্গার ধারে এসে দাঁড়ালেন। প্রকাণ্ড একটা বারান্দা, তার রেলিং ভাঙা, তারপর এক ফালি শান বাঁধানো চাতাল, তার চারিদিকে সাদা সাদা সব পাথরের মূর্তি সাজানো। তারপরেই ঘাটের ভাঙা সিঁড়ি জল অবধি নেমে গেছে, তার অসংখ্য ইট জলে ধুয়ে গেছে। সিঁড়ির পাশেই একটা বুড়ো বাতাবি লেবুর গাছ, তার নিচে কবেকার পুরানো ইটের গাদা, রোদে পুড়ে জলে ভিজে কালো হয়ে গেছে। গঙ্গার ওপারে জুট মিলের সাহেবদের বাড়িতে আলো জ্বলছে দেখে পিসেমশাই ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন। একতলায় বসে থাকলে চলবে না, উপরে যেতে হবে, রাত কাটাতে হবে, নইলে বাজি হেরে যাবেন। ক্লাবে মুখ দেখাতে তো পারবেনই না, উপরন্ত যোগুর বাবা সোনালি ছাগলটাকে নিয়ে যাবেন। হলের দুপাশে সারি সারি ঘর, তাদের দরজাগুলো আধ খোলা। দু একটা বিশাল বিশাল কারিকুরি করা ভাঙা তক্তপোষ, দু চারটে প্রকাণ্ড খালি সিন্দুক, একটা বৃহৎ রংচাটা আয়না ছাড়া কোথাও কিছু নেই। মেজ পিসেমশাই তাড়াতাড়ি একবার সবটা দেখে নিয়ে এক দৌড়ে উপরে উঠে গেলেন। দোতলাটাও ঠিক একতলার মতো, সেখানেও মাঝখানে প্রকাণ্ড একখানি হল, তার মধ্যে আসবাব কিছু নেই, খালি মাঝখানে একটা প্রকাণ্ড বড় ঘোর নীল রঙের গালচে পাতা, তাতে বহুদিনের ধুলো জমে পুরু হয়ে রয়েছে। আর ঘরের কোণের দেয়ালে একটা সেতার ঝুলছে, তাতে তারের কোনো চিহ্ন নেই। মেজ পিসেমশাই খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন, দেয়ালের দিকে পিঠ করে, যাতে পিছন দিক থেকে হঠাৎ কিছুতে এসে না পড়ে। কিন্তু দাঁড়িয়ে থাকলেও চলবে না, প্রত্যেকটা ঘরের বর্ণনা দিতে হবে, তাই প্রত্যেকটা ঘর একবার দেখা দরকার। ভয় আবার কিসের, ভূত তো আর হয় না। ঘরগুলির প্রায় সবকটাই দরজা খোলা,
একেবারে খালি, ধুলোয় ধূসর। দু একটাতেই ভাঙা ভাঙা আলমারি, প্রকাণ্ড জলচৌকি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ছাদের দিকে তাকিয়ে দেখেন আলো ঝোলাবার বড় বড় হুক আছে। তার আশেপাশের ছাদটাতে ঝুলকালির দাগ রয়েছে। মেজ পিসেমশাই দারুণ অস্বস্তি বোধ করতে লাগলেন। তাছাড়া রাতে যখন কাটাতে হবে, একটা বসবার জায়গা তো চাই। হলের ওপাশে গঙ্গার উপরে চওড়া বারান্দা। গঙ্গায় একটা স্টিমার যাচ্ছে, তাতে মানুষ আছে, আলো জ্বলছে, ওপরে শত শত আলো জ্বলছে। মেজ পিসেমশাই রেলিংয়ের কাছে এসে দাঁড়ালেন। ভর দিতে ভয় করে, যদি ভেঙে পড়ে। হাঁপ ছেড়ে বাঁচলে। ওই তো জাহাজে কত লোক দেখা যাচ্ছে। আহ, এনেছিস? কই দেখি। চমকে মেজ পিসেমশাই ফিরে দেখেন গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন সাদা জাব্বা জব্বা পরা একজন বুড়ো মতো লোক। কি ভালো দেখতে! হাতির দাঁতের মতো গায়ের রং, দাড়ি নেই, লম্বা গোঁফটা পাকিয়ে পাকিয়ে কানের উপর তুলে রেখেছে, টানা টানা চোখ। আশ্চর্য ফর্সা একখানি হাত বাড়িয়ে বললেন, দে দে, দেরি করিস নে, কখন এসে পড়বে। মেজ পিসেমশাই অবাক হয়ে তাকিয়ে দেখছেন লোকটার গলায় মুক্তোর মালা জড়ানো, কানে মুক্ত পরা, হাতের আঙুলে হীরের আংটি। এ আবার কে? লোকটি এবার বিরক্ত হয়ে বললেন, তুই কি বোবা হলি নাকি রে? আজকাল সব যা তা চাকর রাখতে আরম্ভ করেছে দেখছি। আছে না নেই? মেজ পিসেমশাই গলা টলা শুকিয়ে একাকার। নীরবে মাথা নাড়লে। লোকটি হতাশ ভাবে এদিক ওদিক তাকিয়ে বললেন, একটা বসবার জায়গাও কি এগিয়ে দিতে পারিস না? মাইনে খেতে লজ্জা করে না তোর? আমি আর কে? তা বটে, তা বটে। আমি এখন আর কে যে আমার কথা শুনবি? হঠাৎ কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় বললেন, অত যে নিলি, তখন মনে ছিল না হতভাগা? এর জন্য তোকে কষ্ট পেতে হবে বলে রাখলাম। কি ভীষণ কষ্ট পেতে হবে জানিস না? তিলে তিলে তোকে। ওই রে, এলো বুঝি। বিদ্যুতের মতো বুড়ো লোকটি হলের পাশের ঘরটাতে ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দিলেন। মেজ পিসেমশাইয়েরও যেন কানে এলো স্পষ্ট পায়ের শব্দ। দেয়ালের মতো সাদা মুখ করে লণ্ঠনটাকে উঁচু করে ধরে চারিদিকে ভালো করে দেখে নিলেন। কেউ কোথাও নেই। লোকটা নিশ্চয়ই পাগল টাগল হবে। অত গয়নাগাটি বা পেল কোত্থেকে? কেমন অস্বস্তি বোধ হতে লাগলো। লণ্ঠন হাতে বারান্দা থেকে হলে ঢুকলেন। নিচের তলাটা বরং ভালো, একটা তক্তপোষে বসে বসেই রাত কাটানো যাবে। পকেট চাপড়ে দেখলেন অশরীরী খুনে লোমহর্ষণ 10 নম্বর খানা দিয়ে দিতে যোগুর বাবা ভোলেননি। রাত জেগে ওইটি পড়ে শেষ করে কাল সকালে আগা গোড়া গল্পখানি বলতে হবে, তবে বাজি জেতা। পা টিপে টিপে হল পার হয়ে সিঁড়ি দিয়ে নেমে সদর দরজার ডান পাশের ঘরখানিতে ঢুকে ভাঙা সিন্ধুকের ওপর লণ্ঠন নামিয়ে তক্তপোষের কোণটা ধুতির খোঁট দিয়ে ঝেড়ে ধপ করে পিসেমশাই বসে পড়লেন। ময়লা খোঁটটা দিয়েই গলা আর কপালের ঘাম মুছতে লাগলেন। আহ, বাঁচা গেল। ভাগ্যিস ভূতে বিশ্বাস করেন না, নইলে তো আজ ভয়ে আধমরা হয়ে যেতে হতো। সামনের রংচাটা আয়নাতে একখানি সাদা ছায়া পড়ল। বুড়ো লোকটি ধীরে ধীরে ঘরে ঢুকে অনুনয়ের স্বরে বললেন, দিয়ে দে না বাবা, তোর আর কি কাজে লাগবে বল? যারা দেয়
তারা প্রাণ হাতে করে এনে দেয়, না পেলে আমার প্রাণ বেরিয়ে যাবে। কেন দিচ্ছিস না বাপ? একে একে সবই তো প্রায় নিয়েছিস, আরো চাস বুঝি? তোর প্রাণে কি মায়া দয়াও নেই? এই প্রথম যখন এলি কি ভালো মানুষটি ছিলি। আমি উপরের ওই নীল গালচেটাতে বসে সেতার বাজাতাম, আর তুই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে শুনতিস। তোকে কত না ভালোবাসতাম, এটা ওটা রোজই দিতাম। কত না ভালো মানুষ সেজে নিতিস তুই। ভেতরে ভেতরে তুই যে এত বড় একটা বিশ্বাসঘাতক কিউটি সাপ, তা কি আর জানি? মেজ পিসেমশাই লাফিয়ে উঠে এক হাত সরে দাঁড়ালেন। বুড়ো লোকটিও খানিকটা এগিয়ে এলেন। রাগে তার দু চোখ লাল হয়ে গেল। ফর্সা দুটো মুঠো পাকিয়ে মেজ পিসেমশাইয়ের নাকের কাছে ঘুষি তুলে বললেন, একদিন এই ঘুষিকে দিয়ে শুধু লোকে ভয় করত, কোম্পানির সাহেবরা এসে এর ভয় পা চাটত। এখন বুড়ো হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, তাই আমার বাড়িতে আমার মাইনে খাওয়া চাকর হয়ে তুই এত বড় আস্পর্ধা। তবে এখনো মরিনি, এখনো তোকে এক মুঠো ভস্যে নরে না। কি বাজে কথা বলছি, দিয়ে দে বাবা, দেখ তোকে তার বদলে কি দেব। এই বলে বুড়ো লোকটি আঙুল থেকে হীরের আংটিখানি খুলে মেজ পিসেমশাইয়ের দিকে বাড়িয়ে দিলেন। মরিয়া হয়ে পিসেমশাই এদিক ওদিক তাকালেন। কি যে দেবেন ভেবে না পেয়ে পকেটে হাত দিয়েই গোলাপি বিড়ির প্যাকেট দুটোর উপরে হাত পড়ল। তাই বের করে বুড়োর হাতে দিয়ে দিলেন। সত্যি দিলি? বাঁচালি বাবা, এই নে, আমি আশীর্বাদ করছি, তোর 100 বছর পরমায়ু হবে। এই বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে মেজ পিসেমশাই বুক পকেটে আংটি ফেলে দিয়ে হলের মধ্যে দিয়ে সিঁড়ির দিকে দে ছুট। পিসেমশাই হাঁ করে তাকিয়ে রইলেন। সিঁড়ির প্রথম ধাপটা অবধি তাকে লণ্ঠনের ক্ষীণা লোকে দেখতে পেলেন। তারপর সে যেন বাতাসে মিলিয়ে গেল। আর পিসেমশাইও তক্ষুনি আরে বাপ বলে মূর্ছা গেলেন। পরদিন সকালে যোগুর বাবা, পটলের মামা, আমার বাবা আরো 5-7 জনা গিয়ে ঠ্যাং ধরে টেনে পিসেমশাইয়ের ঘুম ভাঙালে। উঠে দেখেন ঘর দোর রোদে ভরে গেছে। তারা বললেন, উপরে গেছিলি? তবে দে উপরে বর্ণনা দে। ঠিক বলছেন কিনা পরখ করবার জন্য সবাই মিলে উপরে গেলেন। পিসেমশাইও গেলেন। সব ঘরদোর শূন্য হাহা করছে। যোগুর বাবা তো রেগে টং। ইস, অত ভালো ছাগলখানা হাতছাড়া হয়ে গেল। ইস, ক্লাবের রাক্ষসগুলোকে তার উপরে বাজির খাবার খাওয়াতে হবে। মাটিতে অশরীরী খুনে পড়েছিল। ঠিক হয়েছে, বড় যে ঘুমোচ্ছিলি, বইটা পড়েছিলি? বল তবে আগাগোড়া গল্পটা বল। মেজ পিসেমশাইয়ের মুখে আর কথাটি নেই। মনে মনে দেখতে পেলেন যোগুর বাবা সোনালী ছাগলটাকে তাড়িয়ে তাড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন। সারা রাত ঘুম লাগিয়েছেন, স্বপ্ন দেখছেন, তার উপযুক্ত সাজা তো হবেই। লজ্জায় দুঃখে মাথা নিচু করতেই চোখ পড়ল বুক পকেটের ভিতরে হীরের আংটি জলজল করছে। মেজ পিসেমশাই গা ছাড়া দিয়ে উঠে বসে বললেন, নিয়ে যা তোর ছাগল। ইস, ভারী তো ছাগল। বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা বাড়ি মুখো রওনা দিলেন। এতক্ষণ তোমরা শুনলে লেখিকা লীলা মজুমদারের একটি ছোট্ট গল্প, ভুতুড়ে গল্প।
গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি যোগ্য মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়।